জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফ্যাসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবদার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। মিডিয়া খুব সূক্ষ্মভাবে মানুষের কনসেন্ট ম্যানুফ্যাকচার শুরু করেছে। আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, 71 এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই, সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম 71-এর মালিক গত 17 বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতা কর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 71 টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। আপনারা কোনো দলের নয়, আপনারা বাংলাদেশের 20 কোটি জনগণের। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার
দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ডিবি হারুনের কথা ভুলে যায়েন না। প্রিয় পুলিশ ভাই, প্রিয় মিলিটারি ভাই, প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাঁধে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে 5 আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে 12ই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফ্যাসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। আমরা 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব। ও ইনকিলাব, 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 ইনকিলাব। আমার ভাই হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে। হাদি ভাই উপর থেকে দেখছেন, 1 হাদি দেহত্যাগ করেছে, কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে। We want justice. We want justice. We want justice. শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবরার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই 2 ভাগে বিভক্ত। 1 ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। 1 ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের 3য় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সত্য লেকচার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার। কুমিল্লা, আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে
মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকে আমির সাহেব এখানে আসছে, কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই, আমরা আফ্রিকার কোনো এক দুর্ভোগ কোনো এক অঞ্চলে আমরা রয়েছি। আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই, কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে, কুমিল্লাকে সবসময় বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে, অথচ কুমিল্লার হাতেই, কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আমরা কুমিল্লাবাসী দৃঢ় অপেক্ষায় বসে আছি, এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না। পলিটি হওয়ার আগে যদি রাষ্ট্র হয়, সেই রাষ্ট্র গঠনটা আসলে ভালো হয় না। জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়েই মনে হইবে। ৭১ একটা মুক্তির লড়াইতে যাচ্ছেন, একটা নতুন দেশ বানাবেন, সেই দেশটা আসলে কিভাবে শাসন করবেন? আপনি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। তো এখন এই জন্য যেটা হয়েছে, ৭১ সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, উনি যদি অস্থায়ী সরকার ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, উনি কিন্তু প্রেসিডেন্ট শপথ নেন নাই, উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে দেখেন, যেই মানুষটা গণতন্ত্রের জন্য ১৩-১৪ বছর লড়াই করে জেল খেটেছেন, সেই মানুষটা ৭৩ সালে একটা বকাওয়াজ নির্বাচন করলেন, যেখানে ২৯৩টা সিট আওয়ামী লীগ পাইল। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা ২ নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। বঙ্গভবনে গিয়ে শেখ মুজিব প্রেসে বললেন, আজ থেকে বাংলাদেশে কোনো অপোজিশন নাই। অথচ ঠিক ৩ বছর আগের ৭০-এর নির্বাচনে যুদ্ধটা কেন হইল? সিম্পলি একটা নির্বাচনকে কেন্দ্র করে, যে আমরা আমাদের লেজিটিমেসি এই দেশের মানুষ আওয়ামী লীগ নামক দলটাকে দিয়েছে টু গভর্ন, পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতা হ্যান্ড ওভার করছে না। একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনের রেসপন্সে দেখেন, যাদের নেতৃত্বে লড়াইটা হয়েছে, তারা ৭২-৭৩ এসে জাতিকে আসলে কি দেখাইলো? যেই মানুষটা ১৩-১৪ বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের এই পুরাতন খাইসলতটা বদলায় না কেন, সেটা বোঝার চেষ্টা করতেছি। যে তারা অনেক কিছু ওয়াদা দেয়, অনেক কিছু বলে, কিন্তু করে না কেন দিন শেষে শেষ পর্যন্ত? এইটা আসলে আমার কাছে কোনো উত্তর নাই। আমরা আলোচনাটা শুরু করি আর কি। এটা হচ্ছে ওই যে আমরা যখন দেশের বাইরে ছিলাম, তখন যেটা আপনার স্টুডেন্টরা মেসে করে থাকতাম, তো শাওন ভাইয়ের মনে থাকার কথা, তো রাতের বেলা কাজ টাজ করে বাসায় এসে, ডক্টর নাবিলাও ছিলেন, তো আমরা রান্নাঘরে যাইতাম আর আলোচনা করতাম যে আসলে কি রান্না বান্না করব, কোনটা রান্না করলে কি অবস্থা, কি খাওয়া যাবে। অনেকক্ষণ ১-২ ঘন্টা গেজায় টেজায়, পরে বাইরে থেকে হট উইংস কিনে আয় না, ডোনাট টোনাট কিনে আয় না, খায় দেয় ঘুমাই গেছে তোমার কি। তো বাংলাদেশের পলিটিশিয়ানদের এই খাইসলত, রাজনৈতিক দল, প্রফেসর আব্দুর রাজ্জাক তার বইতে কিছু লিখেছেন, যারা পড়েছেন ওনার পিএইচডি থিসিস পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, অ্যান্ড এইটা সিস্টেম্যাটিক অ্যান্ড সিমটোম্যাটিক বোথ এই সাবকন্টিনেন্টাল পুরো সাউথ এশিয়ান পলিটিক্সের কালচারের মধ্যে আছে। অনেক মানে হেফটি আইডিয়ালসের কথা বলবে, লট অফ প্রমিসেস অ্যান্ড প্লেজেস শুড বি মেড টু দ্য নেশন, ইয়েট আনইমপ্লিমেন্টেড। তো এই খাইসলতের সমাধান, মানে গোড়ার জায়গাটা আমি বোধ করছি ২-৩টা জায়গা হতে পারে। এখানে অনেক একাডেমিকরা আছেন, জুরিসপ্রুডেন্সের জায়গা থেকেও দেখতে পারেন যে সমস্যাটা কোথায়। একটা হচ্ছে, পলিটি হওয়ার আগে যদি রাষ্ট্র হয়, সেই রাষ্ট্র গঠনটা আসলে ভালো হয় না। আমার মনে আছে, যেটা আমি বারবার বলি, যে স্কটিশ রেফারেন্ডামের সময় আমরা লন্ডনে ছিলাম, তো স্কটল্যান্ড তার রেফারেন্ডাম যদি ইয়েস হয়, মানে স্কটল্যান্ড যদি স্বাধীন হয়, তারা বিতর্ক করছে যে গাড়ি এখন যেভাবে বাম পাশ থেকে চলে ইউনাইটেড কিংডমে, স্বাধীন স্কটল্যান্ডে গাড়ি কি বাম পাশ থেকেই চলবে? এখন যারা প্রচণ্ড এন্টি ইংল্যান্ড, আপনারা লোকাল পলিটিক্স বুঝলে বুঝবেন আর কি, যে এন্টি ওয়েস্টমিনিস্টার একটা ভাইব আছে স্কটল্যান্ডে, তো তারা তাদের অনেক আর্গু করেছে যে না, আমরা যেহেতু স্বাধীনই হচ্ছি,
তাহলে যা কিছু রানীর আমরা তার কোনোটা করব না। তখন কার্টুন আঁকা হইল যে আপনারা জানেন যে চশমাটা আমরা যে পরি, এই চশমাটা তো আমরা ফোল্ড করি আবার ডানে বামে এটা ঘোরায়। তখন কার্টুনে জিজ্ঞেস করতেছে রানী তো চশমাটা ডানে বামে ফোল্ড করেন এবং ওই চশমাটা পরেন, স্বাধীন স্কটল্যান্ডের নাগরিকরা চশমাটা কিভাবে ফোল্ড করবেন? এইটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, তারা কি চশমাটা বদলে দেবেন কিনা। তাহলে এটার মোদ্দা কথা হচ্ছে তাদের একটা পুরো স্কটিশ রেফারেন্ডামের পুরো স্মারক বের করেছে, স্বাধীন স্কটল্যান্ড দেখতে কীরকম হবে প্রত্যেকটা জিনিস। কারণ স্কটিশদের স্বাধীন রাষ্ট্র নাই, কিন্তু তার কিন্তু পলিটি আছে, তার কিন্তু স্বাধীন সত্তা আছে, নাগরিক সত্তা আছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের যদি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন, আমরা মোটা দাগে সবাই এই সাবকন্টিনেন্টে সাউথ এশিয়াতে যারা আছি গত 80 বছর ধরে সেলফ রুল করছি। এর বাইরে কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদেরকে বাইরে থেকে লোকজন এসে শাসন করেছে। এই জন্য আমাদের গায়ের রঙের ভিতরে, আমাদের শরীরের সাইজের ভিতরে, আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের কানে, আমাদের কথা বলার, আমাদের অঙ্গভঙ্গি কোনো কিছুতে কোনো সিমিলারিটিস নাই। সোনার বাংলা হচ্ছে এমন একটা বাংলা যেখানে আপনি নিউ ইয়র্ক খুঁজে পাবেন, একটা মেল্টিং পট, যে তার চেহারার ভিতরে আপনি কাউকে কাউকে দেখলে মনে হবে তিনি স্প্যানিশ, কাউকে কাউকে দেখলে মনে হবে যে ওনাকে তো উনি শ্রীলঙ্কা থেকে আসছেন, আসলে আফ্রিকা থেকে আসছেন, কাউকে কাউকে দেখলে হবে উনি আরব। আপনি টোটাল একটা ক্যাওটিক সিচুয়েশন পাবেন এখানে। সেই জন্য এই যে পলিটি হয়ে ওঠার যে একটা সিমিলারিটি, একটা কনজেনিয়াল মানে অর্গানিক ডেভেলপমেন্ট যেটা লাগে, সেটা আসলে আমাদের মধ্যে হয় নাই। না হওয়ার কারণে যেটা হয়েছে, সাডেনলি আমি রাষ্ট্র পেয়েছি, কিন্তু আপনি যারা রাষ্ট্র পেয়েছে, আমি 60-এর দশকের তর্কগুলো বোঝার চেষ্টা করেছি যে আপনি 71-এ একটা মুক্তির লড়াইতে যাচ্ছেন, একটা নতুন দেশ বানাবেন, সেই দেশটা আসলে কিভাবে শাসন করবেন। আপনি স্বাধীনতার ঘোষণাপত্র ছাড়া মোটা দাগে কোনো গভর্নিং ডকুমেন্ট নাই আমাদের মুক্তির লড়াইতে। তো এখন এই জন্য যেটা হয়েছে, 71 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসলেন, উনি যদিও অস্থায়ী সরকার ওনাকে প্রেসিডেন্ট বানিয়েছে, উনি কিন্তু প্রেসিডেন্ট শপথ নেন নাই, উনি দায়িত্ব নিয়েছেন। তারপরে দেখেন যেই মানুষটা গণতন্ত্রের জন্য 13-14 বছর লড়াই করে জেল খেটেছেন, সেই মানুষটা 73 সালে একটা বকাওয়াজ নির্বাচন করলেন, যেখানে 293টা সিট আওয়ামী লীগ পাইল। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা 2 নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। বঙ্গভবনে গিয়ে শেখ মুজিব প্রেসে বললেন আজ থেকে বাংলাদেশে কোনো অপোজিশন নাই। অথচ ঠিক 3 বছর আগের 70-এর নির্বাচনে যুদ্ধটা কেন হইল? সিম্পলি একটা নির্বাচনকে কেন্দ্র করে, যে আমরা আমাদের লেজিটিমেসি এই দেশের মানুষ আওয়ামী লীগ নামক দলটাকে দিয়েছে টু গভর্ন, পাকিস্তানি শাসক গোষ্ঠী তাকে ক্ষমতা হ্যান্ড ওভার করছে না। একটা সিম্পল পলিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনের রেসপন্সে দেখেন যাদের নেতৃত্বে লড়াইটা হয়েছে, তারা 72-73 এসে জাতিকে আসলে কি দেখাইলো। যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। তারপরে হচ্ছে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দিয়ে ক্রসফায়ারকে উদ্বোধন করলেন। যিনি পুরো পাকিস্তান আমলে মানে পত্রিকা নিষেধ করা, কমিউনিস্ট পার্টিকে ব্যান করা, এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল মিটিং করেছেন, তিনি সকল রাজনৈতিক দল নিষেধ করে, নিষেধাজ্ঞা দিয়ে ব্যান করে, কমিউনিস্ট পার্টিকে নিয়ে 3-4টা দল মিলে আপনার বাকশাল করলেন, 4th সংবিধান করলেন, সংশোধনী করলেন। তিনি প্রেসিডেন্ট পদে আসতেছেন, প্রধানমন্ত্রী হইতেছেন, প্রেসিডেন্ট হইতেছেন। ইজ জাস্ট এ ক্যাওয়াস উইদিন হিমসেলফ। তার মনস্তত্ত্বে চিন্তা করে দেখেন। তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল? বলা ছিল যে রাষ্ট্র 3টা মূলনীতির উপরে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তার কোনটা আসলে উনি গভর্নিং প্রিন্সিপাল আকারে ইমপ্লিমেন্ট করলেন? উনি সেনাবাহিনীর প্যারালাল মিলিশিয়া বাহিনী তৈরি করলেন, যেই মিলিশিয়া বাহিনীগুলো ইন্ডিয়ান ট্রেনিংয়ে, টাকায়, রয়ের প্যাট্রোনেজে হয়েছে, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে ইনডেমনিফাই করলেন। এক্স্যাক্টলি র্যাবকে এবং আলাদা আলাদা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে চরিত্র ডক্টর নাবিলা তার লেখায়, তার বক্তব্যে রিপিটেডলি বলছে, বক্তব্য আকারে এক্স্যাক্টলি প্রত্যেকটা কাজ করলেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু উনি পাকিস্তান আমলে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গ্রেফতারের বিরুদ্ধে মিছিল করেছেন। তাহলে এখন এই মনস্তত্ত্বটা, এই যে বাঙালি মানুষ
মানে নীরজ সি চৌধুরীর কাছে ফিরে যাওয়া ছাড়া তো এইটার মানে এই ক্রাইসিসটা আসলে বোঝা মুশকিল যে আসলে সমস্যাটা কোথায়, আমাদের খাসলতের প্রবলেমটা কোথায়, কেন আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না। সকল রাজনৈতিক দল, এখান থেকে আমরা ছোট যারা রাজনৈতিক দল আমরাও বাইরে আছি ব্যাপারটা তা না, আমরা সবাই। ইটস এ ন্যাশনাল ক্রাইসিস এবং ইটস এ কালচারাল ক্রাইসিস, ইটস মোর অফ এ কালচার দ্যান পলিটিক্যাল ক্রাইসিস ইটসেলফ। তো সেই জায়গাতে আমার মনে হয় রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এইটার গোড়া খোঁজাটা জরুরি। তা না হলে যেটা হচ্ছে যে আমরা বারবার যেই ওয়াদাগুলো করছি সেগুলো আসলে কেন বরখেলাপ করছি। দেখেন, স্বাধীনতার ঘোষণাপত্রে পরিষ্কার করে মানবিক মর্যাদার কথা বারবার বলা আছে। এখন যেই মানুষটাকে আপনি অধিকার দিচ্ছেন না তাকে আপনি মর্যাদা কিভাবে দিলেন? বেসিক কোয়েশ্চেন। পুলিশ কমিশন হবার কথা হইল না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা একটা জবাবদিহিতার মধ্যে আনতে চেয়েছিলাম। শরীফ ভাই কমিশনের কথা বলেছেন, আমরা পুলিশ কমিশন হলে সেটার ফরমেশন নিয়ে আলোচনাতে একমত হতে পারলাম না। বেসিক কোয়েশ্চেন যেটার দ্বারা, এবং কাদের কারণে একমত হইতে পারছি না, যারা এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছেন, এবং দ্যাটস দ্য আয়রনি অ্যান্ড দ্য ট্র্যাজেডি অফ দ্য নেশন। যেই জিনিস যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, স্টকহোম সিনড্রোমের মতো অবস্থা হয়েছে, যে আমি মেনে নিয়েছি এটাই আমার নিয়তি, তাহলে পরিবর্তন দরকার নাই, এটাই নিয়তি, আমি করব, আমাকেও করবে। আমি আবার হয়তো 5 বছর পরে প্রস্তুতি নিচ্ছি, এরপরে আমি ঘুরে ফিরে আসলে আবার করব। তাহলে এই কাঠামোগত মনস্তত্ত্ব এবং রাজনৈতিক সত্তা বদলের নামকে আমরা দিয়েছিলাম নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এই রাষ্ট্রকে বদলে দেবার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এখন সেইটার বেসিক ফাউন্ডেশনটা কিভাবে শুরু হবে? প্রত্যেকটা রাষ্ট্রের ফাউন্ডেশন তৈরি হয় তার ক্ষমতা কাঠামোকে আলাদা করা, জবাবদিহিতা তৈরি করা এবং প্রতিষ্ঠান তৈরি করা। ওয়াই নেশনস ফেইল, ড্যারেন আচমোগলু এবং রবিনসনের লেখা যে বই, আপনার তার দুইজন ইকোনমিস্ট আমেরিকান, তারা নোবেল পুরস্কার পেয়েছে 24-এ, তারা পরিষ্কার করে বলেছে যে একটা নেশন কেন ফেইল করে, এবং দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব, আফ্রিকার বহু দেশের কাঠামোগত অ্যাসেসমেন্ট করে তারা বোঝার চেষ্টা করছে যে আসলে একটা জাতি কেন ধনী হয়, একটা জাতি কেন আবার গরিব হয়, ভেঙে যায়। সম্পত্তির কারণে, তারাই প্রশ্ন করছে বইতে, সম্পত্তির কারণে হয়, অভাবনটনের কারণে হয়। কঙ্গো, সিয়েরা লিওন, এইসব দেশে আপনার পাহাড় আছে, আপনার গোল্ডের, ডায়মন্ডের পাহাড় আছে। আপনারা চিটাগং হিল ট্র্যাক্সে যেভাবে মাটির পাহাড় দেখছেন, এইসব দেশে মাটির উপরে নিচে ডায়মন্ডের, গোল্ডের পাহাড় আছে। তাহলে সেই মানুষগুলো যুদ্ধ করছে কেন? সারাদিন গরিব কেন, অভাব কেন, দুর্ভিক্ষ কেন? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে দেখেন, একই রাষ্ট্র, একই জিওগ্রাফিতে আছে, একই ফার্টাইল ল্যান্ড, একই কালচার, একই সব কিছু, ভাষা, ধর্ম, সব কিছু এক। একজন G8-এর সদস্য, আর একজন হচ্ছে অভাব অনটনের দুর্ভিক্ষে আছে। কারণ কোথায়? পার্থক্যটা কোথায়? মধ্যপ্রাচ্যে দেখেন, সাউথ আমেরিকাতে দেখেন, খুবই ফার্টাইল ল্যান্ড, জমি জমা আছে, সম্পত্তি আছে, তাহলে রাষ্ট্র হয়ে উঠতেছে না কেন? এই ইনস্টিটিউশন বিল্ডিংয়ের ব্যাপারই হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিজের প্রচণ্ড হীনমন্যতা। তারা কেন যেন মনে করে যে তারা আসলে অমর হইতে চায়, তারা হচ্ছে পিরামিড হইতে চায়, তারা মমি হইতে চায়, তারা শেষ করতে চায় না নিজেদেরকে। এই যে একটা অমরত্ব, এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায় নাই। এই অমরত্ব হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নাগরিক সত্তা আকারে বিল করতে দিচ্ছে না, ইনস্টিটিউশন তৈরি করতে দিচ্ছে না। তাই আজকে রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের এই তর্কটা, আলাপটা তোলা দরকার। আমাদের যারা গার্ডিয়ান আছেন, মুরব্বীরা আছেন, তারাও আমাদেরকে বলা দরকার যে সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়। কয়দিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কয়দিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়েই মনে হইবে। ধন্যবাদ সবাইকে।